আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। তোমরা ইতিমধ্যে বিদ্রোহী সম্পর্কে একটা ক্লাস কিন্তু আমরা করে ফেলেছি, তোমরা জানো। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি। এই দ্বিতীয় ক্লাসে আমরা বিদ্রোহী কবিতার যেই অংশে শেষ করেছিলাম গত ক্লাসে, তার পরের অংশ থেকে ব্যাখ্যা করে পড়া শুরু করব। তার আগে তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে দাও যেন সবাই একটু চলে আসে তাড়াতাড়ি এবং আমরা আমাদের ক্লাসটি একসাথে শুরু করতে পারি। এখনো অনেক স্টুডেন্ট আসে না, মাত্র 30 জন ক্লাসে এসেছে। তো সবাইকে একটু মেনশন করে দাও যেন চলে আসে এবং একসাথে আমরা কিছুক্ষণের মধ্যে 1-2 মিনিট সময়ের মধ্যে আমাদের ক্লাসটা যেন শুরু করে দিতে পারি। বন্ধুরা, তোমরা কেমন আছো এটা একটু জানাতে পারো। তোমাদের পড়াশোনা কেমন যাচ্ছে ওভারঅল? কোনো কিছুতে কোনো সমস্যা ফেস করেছো কিনা, বুঝতে কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে কিনা, এগুলোও কিন্তু তোমরা আমাকে যে কোনো সময় যে কোনো ক্লাসেই কিন্তু তোমরা বলতে পারো, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে আজকে কিন্তু তোমাদের একটা পরীক্ষা আছে, তোমরা জানো। আজকেই তো, হ্যাঁ, বুধবার দিন। আজকে তোমাদের একটা পরীক্ষা আছে, অপরিচিতা এবং হচ্ছে কি আমি কিংবদন্তির কথা বলছি, এই দুইটার উপর। তো তোমরা কিন্তু এই দুইটা লেকচারের উপর অবশ্যই অবশ্যই পরীক্ষা দিয়ে ফেলবা ভালো মতো পড়ে অবজেক্টিভ গুলোতে, যেন তোমাদের কোনো ধরনের ভুল না হয়, কোনো ধরনের তোমাদের সমস্যা থেকে না যায়, ঠিক আছে? তো এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আজকে করে ফেলবা, পরীক্ষায় যেন কেউ আমরা মিস না করি পরীক্ষা দেওয়াটা। হ্যাঁ, পরীক্ষা দিলে যেটা হবে যে তোমার প্রথমত প্র্যাকটিস হয়ে যাবে, পড়া হয়ে যাবে, যে আমার একটা পরীক্ষা আছে এই তাগিদে তুমি পড়ে ফেলবা। দ্বিতীয়ত হচ্ছে তোমার একটা প্র্যাকটিসও হবে যে আমি কতটুকু অংশ পারছি, কতটুকু অংশ পড়তে পেরেছি, এই সম্পর্কে একটা ধারণাও কিন্তু তুমি পেয়ে যাবা, ঠিক আছে? সো পরীক্ষা মিস করবো না আমরা, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে অনেক বন্ধুরা ইতিমধ্যে চলে এসেছে। আমি তাহলে একটু দেখি যে আমাদের সাথে কে কে জয়েন করেছো, কোথা থেকে জয়েন করেছো, এবং এরপরে হচ্ছে আমরা আমাদের ক্লাসটি কিন্তু শুরু করে দিতে পারি, ঠিক আছে? ইতিমধ্যে আমাদের সাথে জেবা জয়েন করেছো, আলম চৌধুরী জয়েন করেছো, মঈনুদ্দিন জয়েন করেছো, তাসলিমা ছবি, আলম চৌধুরী, তারপরে হচ্ছে সুতপা রিধি, তারপরে হচ্ছে তানজিম মাহমুদ, মেডিকো, তারপরে হচ্ছে জামিল হোসাইন সহ তাসনিম চৌধুরী, উম্মে নাফিসা, শাহিন, জান্নাতুল অর্ণা, তারপর হচ্ছে তাহিয়া সুলতানা, তাসলিমা ছবি, মন্দিরা চলে এসেছো, খান আজমল, দুর্জয় দেবনাথ, খান ফজল, দুর্জয় দেবনাথ, তারপরে আর কে কে আছে, জামিল হোসেন আছো, চমক সরকার আছো, মন্দিরা ব্যানার্জি আছো আমাদের সাথে, উম্মে নাফিসা, জামিল হোসেন, মেডিকো। আচ্ছা, ঠিক আছে। সো অনেকেই চলে এসেছো, নমস্কার জানিয়েছো, নমস্কার, আদাব। অনেকে আসসালামু আলাইকুম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, তোমাদেরকে আসসালামু আলাইকুম। এবং অনেকে জিজ্ঞেস করেছো কেমন আছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ একটু প্রেশার যাচ্ছে, পরীক্ষা চলতেছে আমাদেরও, বাট ভালো আছি আলহামদুলিল্লাহ। আর তোমরা কেমন আছো এটা একটু জানাও, আমরা তাহলে আমাদের ক্লাসটা কিন্তু শুরু করে দিতে পারি। আমাদের সাথে মোটামুটি অনেক বন্ধুরাই জয়েন করে ফেলেছে। চলো তাহলে আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে ফেলি। ওকে। আচ্ছা, আমরা যতটুকু অংশ পড়েছিলাম ততটুকু অংশ নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন আছে বলো তো আমাকে। যে যারা ক্লাসে আছো আমরা চলো একটু প্র্যাকটিস করি, হ্যাঁ? বলো তো আমাকে, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন? আমার সাথে যারা ক্লাসে আছো লাইভ শেয়ারটা একটু অফ করে দিচ্ছি। আচ্ছা, লাইভ শেয়ারটা অফ করে দিয়ে আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন বলো তো দেখি। যারা ক্লাসে আছো পারা উচিত, পড়েছো। আমি আরেকটা জিনিস হচ্ছে, তোমরা এখন বই দেখে বলো না, আমি দেখি যে কারা কারা পড়েছো, তাহলে আমি বুঝতে পারবো, হ্যাঁ? একটু বলো তো আমাকে যে কাজী নজরুল ইসলাম কত তারিখে জন্মগ্রহণ করে বা কত সালে জন্মগ্রহণ করেছেন, তার জন্ম সালটা হচ্ছে আমাকে একটু জানাও তো। যারা ক্লাসে আছো 1899, ভেরি গুড, 1899। আচ্ছা, ঠিক আছে, 1899 তার বলেছো। আর কে কে? আর কেউ পড়ে নাই? তানজিমও বলেছো 1899। তারপর হচ্ছে সুজানা ঐশীও বলেছো 1899, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। বলো তো, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর কত সালে আহ কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগদান করেছিলেন? যারা ক্লাসে আছো এই সালটা আমাকে একটু জানাও তো, যে কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগদান করেছিলেন। যারা ক্লাস টেনে আছো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে কত সালে। হ্যাঁ, 1899, ঠিক আছে। সামিয়া জাহান, তাহিয়া, খান আজমল, তারপরে হচ্ছে ভেরি গুড। আচ্ছা, মাহমুদ হাসান বলছে পড়া হয়নি, সমস্যা নেই, বাট একটু পড়ে ফেললো, কারণ বিদ্রোহী একটু কঠিন তো। বেশি যদি দেরি করে ফেললো তাহলে পরবর্তীতে আর মনে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, 1899, 24শে মে।
ঠিক আছে, পরবর্তীতে যে প্রশ্নটা করলাম যে কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগদান করেন, একটু কমেন্টে জানাও তো কত সালে যোগদান করেছেন। 1917 সালে। ভেরি গুড বন্ধুরা, 1917 সালে কাজী নজরুল ইসলাম হচ্ছে বাঙালি পল্টনে যোগদান করেছিলেন। ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আর কি, যে প্রথম বিশ্বযুদ্ধের পরে কত সালে? 1917 সালে। শের আজিম মনিরা আখিও বলেছ আমার সাথে, হেমাংশু দাস বলেছ, তারপরে হচ্ছে সুরাইয়া তাহসান রুহি বলেছ, তারপরে সামিয়া জাহান বলেছো। আচ্ছা, খুবই ভালো। ওকে, খুবই ভালো। তারপর হচ্ছে তাহলে আরেকটা প্রশ্ন, আর কেউ একটা প্রশ্ন করি তোমাদেরকে একটু প্র্যাকটিস হয়ে যাওয়ার জন্য যারা আসছো ক্লাসে। আচ্ছা, বলো তো কত নাম্বার বাঙালি পল্টনে তিনি যোগদান করেছিলেন? যারা ক্লাসটিতে আছো, আহ যারা ক্লাসটিতে আছো বলো তো যে কত নাম্বার বাঙালি পল্টনের সৈনিক হিসেবে কাজী নজরুল ইসলাম যোগদান করেছিলেন, দেখি। হুম, আচ্ছা ঠিক আছে। তো তোমরা মোটামুটি পড়েছো বুঝতে পারছি, সমস্যা নাই। 1919 সালে না, মূলত 1900 কত সালে? লাজু, এটা কি একটু ভুল হয়েছে না? 1919 সালে বাঙালি পল্টন ভেঙে দিয়েছিল নাকি? কত সালে বলো তো বাকিরা যারা ক্লাসে আছো, কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়েছিল? যারা ক্লাসটিতে আছো একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়েছিল। তাহলে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে আমি করলাম, সেগুলোর উত্তর আমি আশা করি পেয়ে যাব তোমাদের কাছ থেকে সর্বশেষে। আচ্ছা, 49 তো বলছো বাঙালি পল্টনে যোগদান কত কত নাম্বার বাঙালি পল্টন? 49 নাম্বার। হেমংস, তাহিয়া, মন্দিরা, রুবিনা সবাই বলেছো, ভেরি গুড। আচ্ছা, যেটা পরবর্তী প্রশ্ন করেছিলাম যে কত সালে, কারণ একজন সালটা ভুল লিখেছে, ঠিক আছে, জানো না, আচ্ছা কোনো সমস্যা নেই না জানলে। কি বাকিরা কেউ কি জানি আমরা কত সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়েছিল? 1920 সালের শুরুতে। ভেরি গুড, 1919 না, ঠিক আছে। লাজু একটু ভুল করে ফেলেছিলা, তো একটু ঠিক করে পড়তে হবে যে 1920 সালের শুরুতে বাঙালি পল্টন কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল, ঠিক আছে, 1920 এর শুরুতে। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। আহ শেষ দুইটা প্রশ্ন করি তোমাদেরকে, সেটা হচ্ছে বলো তো পদ্মভূষণ উপাধিটা কত সালে দেওয়া হয় তাকে? পদ্মভূষণ যে একটা উপাধি ভারত সরকার দিয়েছিল, সেটা কত সালে দেওয়া হয়েছিল বা কত সালে তিনি পেয়েছিলেন? যারা ক্লাসটিতে আছো আমাকে এখনই একটু জলদি 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 বলে ফেলো যে পদ্মভূষণ যে উপাধিটা দেওয়া হয়েছে সেটা কত সালে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, 1960 সালে। ভেরি গুড। তিশা বলেছো, গল্প ঘোষ বলেছো, জেবা সামিহা বলেছো, হাইড্রা ভালকারিস বলেছো 1960, বাঁধন বিশ্বাস, তানভীন, হুমায়রা কবির, টিনা সবাই বলেছো 1960। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো হয়েছে। আর হচ্ছে কত সালে তিনি সপরিবারে বাংলাদেশে চলে আসেন বলো তো দেখি, যারা ক্লাসটিতে আছো, যে কত সালে তিনি সপরিবারে বাংলাদেশে চলে এসেছেন? বলো যারা ক্লাস টেতে আছো, পারা উচিত এটা। 1972 সালে, তাই না? তো আশা করি সবাই পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের যে ক্লাসটা রয়েছে সেইটাতে চলে যাই, অর্থাৎ আমরা যে ব্যাখ্যামূলক অংশ, অনুধাবনমূলক অংশ নিয়ে ক্লাস করি, সেটা কিন্তু আমরা পড়ে ফেলতে পারি এখন, ঠিক আছে? আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করছি। আমাকে একটু জানাও যে আমার স্ক্রিনটা প্রপারলি দেখতে পাচ্ছ কিনা এবং কথাও ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? একটু যারা ক্লাসে আছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে হচ্ছে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং কথাও পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? আচ্ছা, রুকু সবারটা দেখে উত্তর দিয়ে তো আসলে উত্তর দেওয়ার দরকার নাই, মানে বেসিক্যালি হচ্ছে কমেন্ট করাটা কিন্তু আমাদের টার্গেট না। আমাদের টার্গেটটা কি বলতো, যে আমি পড়ে ফেলেছি এইটা, তাই না? সো বাকিদেরটা দেখে উত্তর করে ধরো হয়তো তুমি, আমি মনে করছি তুমি পড়ে ফেলেছো, কিন্তু এটা তোমার নিজের সাথে নিজের ক্ষতি না? তোমারটা তো তোমার জন্যই পড়তে হবে। তুমি যদি এখন না পড়ে ফেলো তাহলে অনেকগুলো বিষয় পড়া, অনেকগুলো সাবজেক্টের পড়া কিন্তু তোমার উপর জমে যাবে এবং এটা কিন্তু তোমার জন্য খুবই প্রেসার হয়ে যাবে, ঠিক আছে? সো এই কাজটা আমরা না করি, না করে আমরা হচ্ছে তোমার সুন্দর মতো যেদিনেরটা সেদিন পড়ে ফেলি, তাহলে আমাদের কখনোই প্রেসার হবে না। আমি কি বোঝাতে পেরেছি? রুকু এই কাজটা করবো, হ্যাঁ? আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে, ঠিক আছে। এখন চলো আমরা হচ্ছে আমাদের যে কবিতা সেটা পড়া শুরু করি, বাট তার আগে আমি কিছু বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত যতটুকু অংশ পড়েছি, এই অংশটুকুতে তোমাদের কোনো ধরনের কনফিউশন বা কোনো কিছু আছে কিনা একটু আমাকে জানাও কমেন্টের মাধ্যমে। আমি হচ্ছে সেগুলো আগে ক্লিয়ার করে পরের অংশে চলে যাব, ঠিক আছে?
একটু জানাও আমাকে কমেন্টের মাধ্যমে যে কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের কনফিউশন আছে কিনা। আচ্ছা, সো শিহাব, তারপরে হচ্ছে আর কি আবিদা, মোস্তফা, তোমাদের কমেন্ট পড়ি না এমন না, মাঝে মধ্যে একটু মিস হয়ে যায়, বাট এই যে দেখে ফেলেছি যে তোমাদের কমেন্ট গুলা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সো সবাই সবকিছু বুঝেছি। আচ্ছা ঠিক আছে, সো সবাই যেহেতু সবকিছু বুঝেছি, কোনো সমস্যা নাই, তাহলে আমরা এখান থেকে একটু বলে পরের অংশ চলে যাবো। একটু বলে মানে কি, একটু বলে মানে হচ্ছে আমরা লাস্ট দিন কি পড়েছিলাম এর একটা ওভারভিউ দিয়ে আমরা পরের অংশে চলে যাব। হ্যাঁ, ওভারভিউটা হচ্ছে এরকম যে আমরা জানি কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতাটা হচ্ছে তিনি তার যে আত্মপ্রকাশ, একজন বিদ্রোহী মানুষ হিসেবে, বিদ্রোহী কবি হিসেবে সেটা তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। তিনি এই বিদ্রোহটা ঘোষণা করেছেন কিসের বিরুদ্ধে বলতো? বিদ্রোহটা ঘোষণা করেছেন হচ্ছে তোমার অশুভ শক্তির বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, যারা মানুষের উপর, তার দেশের মানুষের উপর নির্যাতন করে, তাদের বিরুদ্ধে তিনি যেন এই যে বিদ্রোহ সেটা কিন্তু ঘোষণা করেছেন। আমরা কি বুঝাতে পেরেছি? এখানে কোনো কনফিউশন থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাও। হ্যাঁ, তো এই জায়গাগুলো আমাদের একদম পরিষ্কার থাকতে হবে, একদম ক্লিয়ার থাকতে হবে যেন আমরা কোনোভাবেই ভুল না করি। হ্যাঁ, আচ্ছা, আমি ভেঙে তারপরে হচ্ছে যে তিনি নিজেকে অভিশাপ বলেছেন, তিনি নিজেকে মহাভয় বলেছেন, তিনি বলেছেন তিনি সবকিছু ধ্বংস করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, সো কেন এগুলো বলেছেন? কারণ তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি আসলে অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করতে আগ্রহী, অশুভ শক্তির বিরুদ্ধেই তিনি কাজ করেন। তিনি এজন্যই বলেছেন তার কখনোই আসলে নিয়মের মধ্য দিয়ে গিয়ে বা নিয়মের মধ্যে দিয়ে গিয়ে কখনোই এই সকল অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করা সম্ভব নয়। এই জন্য তিনি কি করতে চেয়েছেন? তিনি এই জন্য যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোকে ভাঙতে বলেছেন, ভাঙতে চেয়েছেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটার কথাই বলছিলাম মাত্র যে আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কো আইন। এটা কেন বলেছেন? কারণ এই কথাটাই মাত্র বলছিলাম যে সাধারণত বা প্রচলিত যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর মাধ্যমে কিন্তু কখনোই তিনি বিশ্বাস করেন যে হচ্ছে যে তোমার আহ তিনি কখন বিশ্বাস করেন যে তিনি আসলে তার যে চেষ্টা, তার যে আকাঙ্ক্ষা, যে অন্যায়ের বিরুদ্ধে কাজ করা সেটা সম্ভব নয়। যে কারণে তিনি কি করতে চেয়েছেন? তিনি এই যে নিয়মের বিরুদ্ধে তিনি যেতে চেয়েছেন এবং যে তার মতো করে তিনি এখানে টর্নেডোর মতো, টর্নেডো কি কোনো নিয়ম, টর্পেডো বা হচ্ছে ধরো আহ কোনো কোনো এই যে ধ্বংসলীলা যেগুলো চালানো হয় সেগুলা কি কোনো সময় কোনোভাবে কোনো নিয়ম মেনে আসে না, কিন্তু এগুলা কিন্তু একদম নিয়মের ঊর্ধ্বে। ঠিক একইভাবে কাজী নজরুল ইসলাম বিশ্বাস করেন যে তোমার এই বিদ্রোহ বা বিদ্রোহী চেতনাটা প্রকাশ করার জন্য, প্রকাশ পাওয়ানোর জন্য তাকে সব নিয়মের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? যদি না বুঝে থাকি তাহলে একটু আমাকে কমেন্টে জানাও যে না ভাইয়া আমি একটু বুঝতে পারি নাই, একটু কনফিউশন আছে। যদি থাকে কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে সেটা শেষ করে বা সেটা বুঝিয়ে তারপরে হচ্ছে তোমাদের পরের অংশে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, সো সবাই মোটামুটি বুঝেছি, বুঝেছি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, আর এস নূরের কমেন্ট কোনোদিন পড়ি না, মেহমাত আফনাদ কমেন্ট পড়ি না, আব্দুল্লাহ নোমান সাজেশন দিয়েছো, বাট যারা রেগুলার কমেন্ট করতেছে যাদের কমেন্ট চোখের সামনে পড়তেছে, এমন না আমি যে কারো কমেন্ট স্পেসিফিক্যালি পড়তেছি। ঠিক আছে, যাদের কমেন্ট চোখের সামনে আসছে সবার কমেন্ট আমি পড়তেছি। আচ্ছা,
ইয়াসিন আরাফাত চলে এসেছে, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, বিধবার বুকে ক্রন্দন শ্বাস, ওই প্রশ্নটাতে কি আমরা গিয়েছি? ওই অংশটুকু যদি আমরা যাইনি, গেলে আমরা বুঝাই ফেলবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, হ্যাঁ, চিন্তা করো না তোমরা। যতটুকু অংশ পড়েছি স্লাইডে যতটুকু দেখতেছো বা যতটুকু অংশ পড়েছি ততটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। ভীম মানে কি? যারা ক্লাসে আছো, লাস্ট ক্লাসটা করেছো, একজন বলো তো দেখি ভীম মানে কি? প্রশ্ন এসেছে দেখলাম, হাবিবা সুলতানা প্রশ্নটা করেছো, বাট লাস্ট দিন যারা ক্লাসে ছিল তারা একটু এই জায়গাটা এক্সপ্লেন করো তো দেখি, কেউ একজন আমার পক্ষ থেকে এটা করতে পারো কিনা। আচ্ছা, পরবর্তীতে কি আছে? আমরা আজকে এখান থেকে পড়া শুরু করব না, তাই তো? আচ্ছা, তাহলে চলো শুরু করি এখান থেকে, এই অংশটা থেকে, যে বলবীর চির উন্নত মমশির, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান আমি নিশা বসান। আমি ইন্দ্রাণী সুতো হাতে, চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণসূর্য তুর্য। আমি বেদইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়ি করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র আমি ঈশানী নিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডুমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিতা শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি উন্মন মন উদাসীর, আমি বিধাতি আর বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশা আমি, হা হুতাশ আমি হুতাশীর। আচ্ছা, চলো তাহলে। আচ্ছা, গত পরশুদিন আমরা প্রথম অংশটার ক্লাস করেছি। আচ্ছা, আমরা তাহলে শুরু করি, হ্যাঁ, আর দেরি না করে, মানে এই অংশটা থেকে শুরু করে দিই, যে আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান আমি নিশা বসান। এটা মানে কি বলা হয়েছে, এটা থেকে শুরু করতেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এইটা বলতে মূলত এই পুরো লাইনটার মাধ্যমে কবি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছেন, তোমরা একটু যারা ক্লাসে আছো নোট ডাউন করে নিও, আমি বারবারও বলছি। ও, আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে গতকালকে আমাকে একজন টেক্সট সম্ভবত মেসেজ দিয়েছিল যে ভাইয়া একটু কষ্ট করে লিখে দিলে ভালো হয়, যে কোনগুলো অনুধাবনের জন্য কোনগুলো প্রয়োগের জন্য, প্লাস হচ্ছে তোমার অনুধাবন প্রয়োগের জন্য আনসার গুলো লিখে দিতে বলছিল। বাট আমি এই জিনিসটা প্রতিটা ক্লাসে বলি, সেটা হচ্ছে যে তোমাকে যদি আমি সবকিছু নোট আকারে দিয়ে দিই তাহলে এই লাইভ ক্লাসটার তো কোনো মানেই হয় না, তাই না? লাইভ ক্লাসটা যেহেতু করছি, এটাই রেসপন্সিবিলিটি তোমাদের অ্যাজ এ স্টুডেন্টও, যে লাইভ ক্লাসটা থেকে শুনে বুঝে নিজের ভাষায় লিখে নেওয়া। কারণ অনুধাবনের উত্তর যদি আমি তোমাদের জন্য একদম গাইডের মতো প্রোভাইড করি, তাহলে কিন্তু সবাই এইটার উত্তর লেখা, এইভাবে উত্তর লেখার চেষ্টা করবে। এবং চিন্তা করে দেখো, যে 2-3 হাজার 5,000 স্টুডেন্ট যদি একই টাইপের উত্তর করে, তাহলে নাম্বারটা কি সবার কমে যাওয়ার সম্ভাবনা থাকে না? বা অ্যাটলিস্ট যাদের যাদের খাতা একই টিচারের কাছে চলে যাবে, তারা কি হবে, তাদের কিন্তু হচ্ছে তোমার এই সমস্যাটা হবে। আর এই রাতে ঘুমাইছি, বাট আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার কারণে গলা এমন হয়ে আছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, যে আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান বলতে কি বলা হয়েছে এখানে? মূলত মূলত কবি বলতে চেয়েছেন যে তিনি সর্বাবস্থায় সকল স্থানে নিজের যে মুক্তিকামী বিদ্রোহী রূপ, তার যে মুক্তিকামী বিদ্রোহী রূপ, সেইটা তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন, ঠিক আছে? যে আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান আমি নিঃশ্বাবসান, এটার মাধ্যমে মূলত তিনি সকল অবস্থায় তিনি যে বিদ্রোহ করতে চান, সকল অবস্থায় যে বিদ্রোহী ঘোষণা দিতে চান, সেইটা মূলত তিনি এখানে প্রকাশ করতে চেয়েছেন। হ্যাঁ, তোমরা আগেও দেখেছো, বা আমরা আগে দেখেছি কি, যে বিদ্রোহী কবিতায় কবি সকল অনাচার এবং অসাম্যের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছেন, তিনি কাজ করতে চান, তিনি সেগুলো সমাজ থেকে দূর করতে চান, ঠিক আছে? এই এই যে বিদ্রোহ, এই বিদ্রোহের কারণ মূলে কি বলতো? মানুষের প্রতি, বা তার দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, দেশের মানুষের মুক্তির যে প্রত্যাশা, সেটা কিন্তু এগুলা অন্তরায় কাজ করছে। এবং নিপীড়িত মানুষের মুক্তি তার মনের যে, বা মুক্তি যে তার, তার যে বিদ্রোহ, সেটার কিন্তু মূল কারণ। অর্থাৎ তিনি মূলত এই বিদ্রোহগুলো কেন করছে? যারা তার উপর তারা তার মানুষের উপর, তার ভালোবাসার মানুষের উপর নিপীড়ন করছে, তাদেরকে সেখান থেকে রক্ষা করার জন্য, তাই না? যেন মুক্তি পায়, মুক্তির লক্ষ্যে তারা এই দ্রোহটাকে বা এই বিদ্রোহটাকে সর্বব্যাপী, অর্থাৎ সর্বস্থানে তিনি এটাকে সঞ্চারিত করতে চেয়েছে। সব স্থানে তিনি এই বিদ্রোহটা ঘোষণা করার আহ্বান জানিয়েছেন, বা বিদ্রোহ নিজেই করতে চেয়েছেন, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে।
তো এটা হচ্ছে মূলত সর্ব অবস্থায় তার যে বিদ্রোহী চেতনা, তার যে বিদ্রোহ করার ঘোষণা, সেটা মূলত এই লাইনটির মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি ইন্দ্রাণী সুতো হাতে, চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর রণ হাতে রণসূর্য। আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আপনারে, এখানে নট কিন্তু আপনারে। আপনারে মানে কি? আপনারে মানে নিজেকে। আচ্ছা, এটাকে বলি যে আমি ইন্দ্রাণী সুতো হাতে, চাঁদ ভালে সূর্য। এখানে মূলত ইন্দ্রাণী সুতো বলতে কি, ইন্দ্রাণী সুতো বা তথা মানে হচ্ছে জয়ন্ত এর মতো যোদ্ধা হিসেবে কল্পনা করে কবি নিজেকে ইন্দ্রাণী সুতো বলেছে। ঠিক আছে? আচ্ছা, আমি সে নিজেকে এখানে মূলত একজন হচ্ছে তোমার বীর যোদ্ধা হিসেবে পরিচয় দিতে চেয়েছে, এবং সে কারণে তিনি ইন্দ্রাণীর সাথে বা ইন্দ্রের সাথে মূলত এখানে তুলনা করেছেন। ইন্দ্রের কথা নিশ্চয়ই তোমরা অনেকেই শুনেছো বা জানো। বিভীষণের প্রতি মেঘনাদ কি তোমাদের রয়েছে না? সেখানে ইন্দ্রের কথা ছিল। তো ওই জায়গা থেকে মূলত ইন্দ্রের কথাটা এসেছে যে ইন্দ্র, ইন্দ্রাণী সুত বা ইন্দ্রের স্ত্রী, ইন্দ্রাণী বা শচীর পুত্র। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই জায়গাটায় আমার একটু কনফিউশন কাজ করে যে এটা তো বেসিক্যালি ইন্দ্রের মতো মহাদেবের মতো চিন্তা করার কথা, বাট এখানে মূলত ইন্দ্রাণী যেহেতু লেখা, সেখানে আমরা বুঝতেই পারি এটা হচ্ছে ইন্দ্রের যে স্ত্রী, তার কথা মূলত বলা হয়েছে। এটা আসলে মনে হয় রামায়ণের কোন একটা ঘটনা রয়েছে, আমার একদম ক্লিয়ারলি এটা জানা নাই। তো আমি জানলে তোমাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? না, না, মেঘনাদের স্ত্রী না, এটা হচ্ছে ইন্দ্র দেবতার স্ত্রী, ইন্দ্রনাথ দেবতার স্ত্রী। আচ্ছা, কুর্নিশ মানে কি? কুর্নিশ মানে সবসময় মনে রাখবে যে মাথা নত করে অভিবাদন জানানো, মানে একদম অভিবাদনটা মাথা নত করে জানানোকে কুর্নিশ বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এইটাই মূলত বলা হচ্ছে যে আমি ইন্দ্রাণী সুতো হাতে, চাঁদ ভালে সূর্য, মানে হচ্ছে কি যে তিনি আসলে সর্ব অবস্থায় সকল স্থলে যে নিজের মুক্তিকামী চেতনা, একটু আগে আমরা যেটা বলছি, তার ঠিক একইভাবে তিনি সকল স্থানে বীর যোদ্ধা ইন্দ্রের পুত্র জয়ন্তের মতো বা হচ্ছে তোমার জয়ন্ত এর মতো গিয়ে হচ্ছে কি করবে, ইন্দ্রাণী সুতো। আচ্ছা, ঠিক আছে, এখানে ইন্দ্রাণী সুতো কেন আসছে বুঝছি। ইন্দ্রাণী সুতো মানে তো মূলত তার পুত্রের কথা ইন্ডিকেট করতেছে। তো ইন্দ্রাণী সুতো মানে হচ্ছে তার পুত্রের কথা বলতেছে যেহেতু, সো সেই জায়গা থেকে ঠিক আছে যে সূর্যের মতো মানে সূর্যের মতো তোমার হচ্ছে উদয় হয়ে সে সকল স্থানে জয়ন্ত দেবতার মতো বা জয়ন্তের মতো গিয়ে বীর যোদ্ধা হিসেবে যুদ্ধ করবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তারপরে তাহলে কি বলেছে? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আচ্ছা, এখানে মূলত মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর রণ হাতে তুর্য, আমি বেদুইন আমি চেঙ্গিস, এগুলা কেন বলা হচ্ছে? আচ্ছা, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এইটার মানে কি? এইটার মানেটা আগে চলো আমরা ব্যাখ্যা করি, তারপরে আমরা অন্য পরের যে লাইনটা রয়েছে সেটাতে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সবসময় একটা কথা মনে রাখবা যে বিদ্রোহ বা দ্রোহ বা হচ্ছে যখনই আহ দ্রোহের মানে কনসেপ্টটা যখনই বা চিন্তা ভাবনাটা যখনই কনসেপ্টটা আসে, তখন এটার সাথে প্রেমেরও একটা কনসেপ্ট আসে। কারণ কি, এই প্রেম এবং বিদ্রোহ এই দুইটা কিন্তু একে অপরের বিপরীত, ঠিক আছে? তো মূলত এইখানে যে জিনিসটা বলা হচ্ছে যে প্রেম এবং দ্রোহের সমন্বয়ে যে নিজের অস্তিত্বটা রয়েছে, সেইটাই মূলত তিনি কিন্তু কি করেছেন, যে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, এখানে মূলত প্রেমের ইঙ্গিত করেছেন যে তার মধ্যে প্রেমিক একটা চেতনাও রয়েছে। আর আর হাতে হচ্ছে রণতুর্য, এখানে তার কি তুর্য মানে, এখানে রণতুর্য মানে হচ্ছে এখানে মূলত বোঝানো হয়েছে যে তিনি যে তোমার হচ্ছে যে বিদ্রোহী চেতনায় বিশ্বাসী, তিনি যে বিদ্রোহ ঘোষণা করেছেন, তার মধ্যে যে বিদ্রোহ রয়েছে, সেই যে পরিচয় সেটা তুলে ধরার জন্য একই সাথে এই লাইনটা বলা হয়েছে, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া কাহরে করি না কুর্নিশ। আচ্ছা,
এটা কেন বলা হয়েছে এটাকে বলতেছি, বাট আগের লাইনটা কি তোমরা ক্লিয়ার হয়েছো? কোনো কনফিউশন তোমাদেরকে আছে যারা ক্লাস 10 আছো যে কেন এই কথাটা বলা হয়েছে? যদি কোনো কনফিউশন না থাকে আমাকে একটু জানাও যে ভাইয়া ক্লিয়ার, তাহলে আমি বেদুইন আমি চেঙ্গিসের লাইনগুলো থেকে আমি কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করা শুরু করতে পারি, ঠিক আছে? মম এক হাতে বাঁশের বাঁশরি আর হাতের রণতুর্য বলতে কি বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ধরনের কনফিউশন তোমাদের মধ্যে আর হচ্ছে কাজ করছে না। আচ্ছা, কবি নিজেকে বেদুইন কেন বলেছেন? আচ্ছা, এইটার ব্যাখ্যা চলো আমরা একটু জানি। মূলত হচ্ছে যে অশুভ শক্তির কথা আমরা প্রথম থেকে বলে আসছি, সেই অশুভ শক্তির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার মানসিকতার দৃঢ় যে একটা দিক, অর্থাৎ তিনি সব সময় এই অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করবেন। এই জন্য যে তার একটা মানসিকতা কাজ করছে সেটি বোঝানোর জন্য, সেটা তুলে ধরার জন্যই কবি নিজেকে বেদুইন বলেছেন। ঠিক আছে, এখন তোমার কাছে প্রশ্ন হবে যে ভাইয়া বেদুইন কি, তাই না? অবশ্যই একটা প্রশ্ন যে ভাইয়া বেদুইন কি? বেদুইন হচ্ছে যে আরবদের এক ধরনের যাযাবর জাতি যাদের স্থায়ী কোনো আবাস ছিল না। হ্যাঁ, কবি বা হচ্ছে মরুভূমির বুকে তারা হচ্ছে মূলত মরুভূমিতে বসবাস করতে এবং প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকার চেষ্টা করতে। ঠিক আছে, মরুভূমির যে বিরূপ পরিবেশ বা শত প্রতিকূলতা তাদেরকে কখনোই দমন করতে পারতো না। অর্থাৎ মরুভূমিতে জানো তোমরা মরু ঝড় হয়, বিভিন্ন ধরনের ঝড় হয়, অর্থাৎ কোনো কিছুই কোনো প্রতিকূলতাই তাদেরকে কিন্তু প্রতিহত করতে পারতো না। তারা সবসময় কি করত? অশুভ শক্তির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেত। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মূলত, অর্থাৎ তাদের সাথে মূলত এখানে কি করা হয়েছে, তাদের সাথে এখানে মূলত মিল খুঁজে দেওয়া হয়েছে যে কিভাবে এই মিলটা খুঁজে পাওয়া যায়, কিভাবে আমরা মিলটা খুঁজে পেতে পারি। ঠিক আছে, তো আমি বেদুইন কেন বলা হয়েছে আমরা বুঝতে পেরেছি যে বেদুইনের কথাটা কেন এসেছে, যেন এই যে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে তিনি যে অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে চেয়েছেন সেটা তিনি যেন একদম দৃঢ় প্রতিজ্ঞ ভাবে করার চেষ্টা করছেন বা করতে চান, সেইটা প্রকাশের জন্য মূলত তাকে এখানে নিজে এখানে বেদুইনের সাথে তুলনা করেছেন। আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে প্রশ্ন হবে যে ভাইয়া আমি চেঙ্গিস কেন বলা হয়েছে? ঠিক আছে, চলো তাহলে আমি চেঙ্গিসের ব্যাখ্যাটা জানি। আমি চেঙ্গিস বলতে মূলত নিজের মধ্যে যে বিধ্বংসী আহ, এক ধরনের যোদ্ধা বা বিধ্বংসী এক ধরনের মনোভাব রয়েছে, সেই মনোভাব থেকে নিজেকে বা আহ, মনোভাব থেকে মূলত চেঙ্গিস খান এক ধরনের কি করেন, চেঙ্গিস খান এক ধরনের একজন হচ্ছে বিদ্রোহী বা হচ্ছে তোমার বিধ্বংসী যোদ্ধা, এবং নিজের বিদ্রোহ এবং সংগ্রামগুলোকে নতুন মাত্রা যোগ দেওয়ার কারণে কিন্তু কাজী নজরুল ইসলাম চেঙ্গিস খানের সাথে নিজেকে তুলনা করেছেন, কারণ তিনি বিদ্রোহ যেহেতু ঘোষণা করবেন তাকে অনেক সময় বিধ্বংসী হতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো মূলত হচ্ছে তোমরা জানো যে চেঙ্গিস খানের কথা যদি আমি একটু ছোট করে বলি, যে চেঙ্গিস খান অত্যন্ত নৃশংস ছিলেন এবং তিনি কিন্তু যোদ্ধা এবং সেনাপতি ছিলেন। তো যেটা হয়েছে যে এই আলোচ্য কবিতায় বা আলোচ্য অংশটুকুতে কবি যেটা হ্যাঁ, অমানুষিক অমানসিক এবং অমানবিক সব দুইটাই ঠিক আছে, অনেক মানুষকে তারা নিহত করেছে, কিন্তু কিন্তু যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে কবি কিন্তু মানুষ মারার জন্য চেঙ্গিস খানের সাথে নিজেকে তুলনা করেননি। কেন? কারণ হচ্ছে যে তোমার তোমার হচ্ছে যে সে মূলত কি দেখতে চেয়েছেন, তিনি মূলত বলতে চেয়েছেন যে তিনি অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করতে গিয়ে কিন্তু এই জিনিসটা করতে চেয়েছেন। তোমরা বুঝতে পেরেছো, অশুভ শক্তির বিরুদ্ধে মূলত তার যে চেঙ্গিস খানের সাথে তুলনা করা, বেদুইনের মতো চেষ্টা করে যাওয়া, এগুলা মূলত ফুটে এসেছে। ঠিক আছে, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বর্জ্য, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিল সিঙ্গার মহাহংকার, আমি পিনাক মানির ডুমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। আচ্ছা, ঠিক আছে, তো আমরা বুঝেছি যতটুকু অংশ পড়েছি, তোমরা না বুঝলে কিন্তু একটু আমাকে জানাইও যে কোনো অংশটা ভাই আমি এই অংশটা বুঝতেছি না, ওই অংশটা বুঝতেছি না। হ্যাঁ, আমি কিন্তু তাড়াহুড়া করে পড়তেছি না, একদম যতটুকু অংশ পসিবল আমি সবগুলা এক্সপ্লেন করার চেষ্টা করতেছি যেন তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, আমি আপনারে ছাড়া কাহারে করি না করিস বলতে তিনি নিজের ছাড়া কারো কাছে মাথা নত করেন না। হ্যাঁ, এইটাই হচ্ছে মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে যে নিজের যে সত্তা, নিজের যে সত্য, সেইটার কাছে তিনি মাথা নত করেন, এছাড়া তিনি কখনো মাথা নত করতে চান না। ঠিক আছে।
আচ্ছা, পরবর্তীতে তাহলে যদি যাই যে আমি বজ্র, আমি ঈশান, বিষানে ওঙ্কার, এইটা কেন বলা হয়েছে বা এইটার মাধ্যমে মূলত কি বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো মূলত হচ্ছে যে তিনি বজ্রের মতো, বজ্র কি হয়, মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় তখন বজ্র এসে ভূমিতে পতিত হয়, তাই না? ঠিক একই ভাবে তিনি বজ্রের মতো কি করবেন, বজ্রের মতো গিয়ে হচ্ছে অন্যায় অনাচার আর হচ্ছে তোমার অন্যায় অনাচারের বিরুদ্ধে গিয়ে তিনি কিন্তু কাজ করবেন, এবং হচ্ছে তিনি সবসময় চেষ্টা করবেন যেন তার যেই তার যে চেষ্টা বা তার যে বিষয়গুলো, তার যে মতবাদগুলো, সেগুলো যেন কোনোভাবেই কি না হয়, কোনোভাবেই অশুভ শক্তির দ্বারা প্রতিহত না হয়ে যায়, এটা সবসময় তিনি কিন্তু চেষ্টা করবেন। এটাই মূলত হচ্ছে এখানে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো সবাই বলতেছে যে ভাইয়া ক্লিয়ার, মোটামুটি কোনো কনফিউশন নাই। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তো পরের অংশ আমরা পড়ি, চলো সমস্যা নেই। আহ, আমি ইসরাফিলের সিংহার মতো হুংকার, এটা কেন বলা হয়েছে মহা হুংকারের কথা, যে আমি ইসরাফিলের মতো বা ইসরাফিলের মতো সিংহার মহা হুংকার, এটা মূলত কেন বলা হয়েছে চলো একটু জানি। তোমরা তোমরা হচ্ছে ইসরাফিল আলাইসাল্লামের কথা তো নিশ্চয়ই জেনেছো বা শুনেছো অনেক সময়, তাই না? তো ওইটা নিয়ে আমরা এক্সপ্লেন করবো না, জাস্ট লাইনের ব্যাখ্যাটা যদি বলি তাহলে এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে তোমার কি করেন তিনি, মূলত এখানেও যে অত্যাচারী যে মতবাদ বা অত্যাচারী যে শক্তি, সেটার বিরুদ্ধে গিয়ে তিনি কি করেছেন, মহা হুংকার জানিয়েছেন, বুঝেছো? তো সেই মনোভাবটাই মূলত এখানে প্রকাশ পেয়েছে, তার যে বিধ্বংসী মনোভাব, সেইটাই মূলত এই অংশটাতে আমরা প্রকাশ পেতে দেখেছি। পরবর্তীতে বলা হয়েছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, এটা কেন বলা হয়েছে ব্যাখ্যা যদি করি তাহলে হচ্ছে কবি নিজেকে শিব বা মহাদেবের হাতের যে ডুমরু বা ত্রিশূল রূপে নিজেকে কল্পনা করেছেন এবং আলোক শক্তির অবতারণা করেছেন। কেন করেছেন? তোমরা জানো যে মহাদেবের হাতে, শিব এর হাতে একটা ত্রিশূল থাকে, যে ত্রিশূলটা দিয়ে তিনি কিন্তু আহ যুদ্ধ করতেন, বা যখন তার যে নিরাপত্তার প্রয়োজন হতো সেটা করতেন, অর্থাৎ তিনি যা যা করা প্রয়োজন সবকিছু কিন্তু তিনি করতেন। আচ্ছা, হ্যাঁ, পিনাক হলো শিবের যে ধনুক, সেটার কথা বলা হচ্ছে, ভেরি গুড। আচ্ছা, পিনাক হলো শিবের আরেক নাম, ভেরি গুড। এই দুইটাই তোমরা বলেছো, তোমরা অনেকেই জানো, অনেক ভালো লাগলো দেখে। বাট যেটা জিনিসটা আমি বলতেছিলাম যে এটা কেন বলা হয়েছে যে আমি পিনাক পানের মতো ডুমরু ত্রিশূল, তোমরা জানো যে এই দুইটা জিনিসই শিবের কিন্তু কি হতো, শিব বা মহাদেবের হাতে যুদ্ধের একটা প্রস্তুতি হিসেবে বা হচ্ছে এক ধরনের শক্তি হিসেবে তার কাছে কাজ করতো, তাই না? ঠিক একইভাবে ঠিক একইভাবে কিন্তু এই যে আমাদের যে কাজী নজরুল ইসলাম, তিনি কি করেছেন, তিনি সকল শক্তির বিরুদ্ধে, সকল অশুভ শক্তির বিরুদ্ধে নিজেকে কল্পনা করেছেন দেবের সাথে, মহাদেবের হাতে যে ডুমরু আর ত্রিশূলের সাথে তিনি কিন্তু নিজেকে তুলনা করেছেন, ঠিক আছে? আচ্ছা, আমি চক্র ও আমি মহাশঙ্খ, আমি প্রণব নাথ প্রচন্ড, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিতা শিষ্য, একটু কঠিন একটা লাইন, আবার পড়ি চলো। কি বলেছেন, যে বলেছেন আমি সব, আচ্ছা, ধর্মরাজের দণ্ড কেন বলেছেন এটা একটু নিশ্চয়ই তোমাদের একটু বলে নেই। ধর্মরাজের দণ্ড বলেছেন কারণ ন্যায় বিচারের প্রতিমূর্তি হিসেবে নিজের যে একটা অবস্থান, সুদৃঢ় অবস্থান, যে অবস্থান, সুদৃঢ় অবস্থান বলতে এমন একটা অবস্থানকে বোঝায় যেটা থেকে ধরো কোনো ধরনের কি, কোনো ধরনের কোনো অবস্থাতেই তিনি তার অবস্থান থেকে পরিবর্তন করবেন না, অবস্থান থেকে চেঞ্জ করবেন না, ঠিক আছে? সো এটাই মূলত এখানে বলা হয়েছে যে ন্যায় বিচারের যে প্রতিমূর্তি, সেই প্রতিমূর্তির মাধ্যমে বা নিজের যে সুদৃঢ় অবস্থান, সেইটা এখানে তুলে ধরার কথা মূলত কিন্তু বলা হয়েছে, এবং সেই কারণেই ধর্মরাজের সাথে নিজেকে তুলনা করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, দেবগণের মধ্যে তোমরা জানো যে যম সর্বাপেক্ষা পুণ্যবান বলে তার নাম কিন্তু
কি ধর্মরাজ, এবং হাতের দণ্ডই কিন্তু আসলে ধর্মরাজের দণ্ড। এবং মানব প্রেমে উদ্বুদ্ধ যে কবি, আমাদের কবি, তেমনি ন্যায়েরও কিন্তু তিনি একজন প্রতিমূর্তি। এবং তিনি চেষ্টা করেছেন যে বঞ্চিত আর নিপীড়িত যে মানুষরা রয়েছে তাদের ন্যায়ের পক্ষে তার এই বিদ্রোহটা ঘোষণা করতে, বা বিদ্রোহ করে তাদের যে ন্যায়। দিবাধার, আমি কিন্তু তোমার প্রশ্নের উত্তরগুলো দেখছি, বাট ওই যে কমেন্ট নাম ধরে পড়তেছি না, বাট তোমার প্রশ্নগুলোর উত্তর দেখতেছি। খুবই ভালো পারফর্ম করতেছো, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাঝখান থেকে শুরু নাই। আহ, আমার তো নেটওয়ার্ক মনে হয় ঠিক ছিল, বা সবার কি সমস্যাটা হয়েছে? কোন অংশ থেকে শুরু নাই বলো, আমি আবার পরিষ্কার করে দেওয়ার বা ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, ধর্মরাজ হলেন যম, এটা কিন্তু আমি এক্সপ্লেনেশনে বলেছি, ধর্মরাজের দণ্ডের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, আমি চক্র, আমি মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচন্ড, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্ব মিত্র শিষ্য। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, কোন অংশটুকু শোনা নাই? মমতাজ এত লেট করে আসলে হবে? মম মানে আমার, মম শব্দটার অর্থ হচ্ছে আমার। ঠিক আছে, আটকে, একটু আটকে গিয়েছিল, বাট এখন ঠিক আছে কিনা একটু বললো তো, সবকিছু ক্লিয়ার আছে কিনা, বুঝতে পারছো কিনা, দেখতে পাচ্ছ কিনা, কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু কমেন্ট গুলো দেখতেছিলাম। ওকে, ঠিক আছে, তো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। মম মানে কি? মম মানে হচ্ছে আমার। সামিনও এটার উত্তর দিয়েছো, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। আচ্ছা, যদি ক্লিয়ার থাকি তাহলে পরবর্তী অংশে চলে যায় যে আমি চক্র ও আমি মহাশঙ্খ। আচ্ছা, কবি নিজেকে মূলত বিষ্ণু এবং সুদর্শনের হাতের যে চক্র এবং শঙ্খ রূপে নিজেকে কল্পনা করে আলোক উক্তিটির কিন্তু অবতারণা করেছেন। কি বলেছি? বলেছি কবি নিজেকে বিষ্ণু এবং সুদর্শনের, বিষ্ণু এবং সুদর্শনের হাতের যে চক্র বা শঙ্খ, সেইটার রূপ বলে নিজেকে কল্পনা করেছেন, এবং সে কারণে কিন্তু আলোচ্য উক্তিটির অবতারণা তিনি এখানে করেছেন। ঠিক আছে, ভারতীয় পুরাণ অনুসারে তিনি, তোমরা জানো যে দেবতা বিষ্ণু বা সুদর্শন কি করবে? সুদর্শন হচ্ছে মূলত 4 হাত বিশিষ্ট, এবং তার একটি হাতে থাকে শঙ্খ, চক্র, গাদা, গদা এবং পদ্ম। ঠিক আছে, বিষ্ণু হচ্ছে চক্রের মাধ্যমে আসুরিক শক্তিকে বিনষ্ট করে বা হচ্ছে ধ্বংস করে, এবং শঙ্খ হলো হচ্ছে মঙ্গলের প্রতীক। অর্থাৎ মূলত এখানে আমরা বুঝতে পারছি যে চক্রের মাধ্যমে বা হচ্ছে বিষ্ণুর চক্রের মাধ্যমে যেভাবে সে আসুরিক শক্তিকে বা হচ্ছে তোমার বিনাশ করে, কাজী নজরুল ইসলামও ঠিক একইভাবে সেই চক্রের মতো অশুভ শক্তিকে বিনাশ করবেন, এবং তার শঙ্খ হচ্ছে যেমন মঙ্গলের প্রতীক, তেমনি মঙ্গলের প্রতীক হিসেবে তিনি কাজ করবেন। বুঝেছি আমরা? একটু কনফিউজিং, আমি জানি যে তোমাদের এগুলো একটু কনফিউজিং মনে হতে পারে, বাট আস্তে আস্তে পড়লে তোমাদের এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে যে আমি ক্ষেপা দুর্বাসা বিশ্ব বিশ্বামিতা শিষ্য। আচ্ছা, ক্ষেপা দুর্বাসা বলেছেন কেন? কেউ কি আমাকে ক্ষেপা দুর্বাসা মানে কি কেউ কি বলতে পারবা, যারা ক্লাসে আছো? দেখি, আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে এই ক্লাসটা যত না বেশি আমি তোমাদের থেকে তোমাদেরকে বলার চেষ্টা করবো, আমি চেষ্টা করবো যে তোমরা যেন আমার সাথে পার্টিসিপেট করো, তোমরা যেন বারবার উত্তর করো, সেটাই আমি চাই। ঠিক আছে, আচ্ছা, ক্ষেপা দুর্বাসা কেন বলা হয়েছে বলো তো দেখি, যারা ক্লাসে আছো কোনো কোনো আইডিয়া আছে নাকি? না থাকলে কোনো সমস্যা নেই। একটু কঠিন কবিতা, অবশ্যই একটু কঠিন কবিতা সুরাইয়া, বাট পড়ে দেখো সহজ হয়ে যাবে। মানে দেখলে তো একটু কঠিন মনে হবে, বাট তুমি পড়ো, পড়ার পরে যদি কঠিন মনে হয় আমাকে জানাও, সমস্যা নেই। ঠিক আছে,
আচ্ছা, সো মূলত যে জিনিসটা বলা হচ্ছে এখানে খ্যাপা দুর্বাসা বলা হয়েছে কারণ বিদ্রোহের যে বাণী রয়েছে সেই বাণীটা বা অপশক্তির যে প্রতিভূতের মনে ভয় ধরিয়ে দেয়, সেই জন্যই তিনি নিজেকে খ্যাপা দুর্বাসা বলার চেষ্টা করেছেন। ঠিক আছে, কবি মূলত এই যে বিদ্রোহের বাণী রয়েছে সেই বাণীটাকে বা অপশক্তির যে প্রতিভূদের মনে ভয় ধরিয়ে দেওয়ার কথা, সেই কারণে তিনি নিজেকে খ্যাপা দুর্বাসা বলেছেন। আচ্ছা, তোমরা জানো, আচ্ছা পুরাণ মতে দুর্বাসা হচ্ছে কি জানি, দুর্বাসা হচ্ছে একজন মুনি, তাই না? অনেকেই তোমরা শুনেছো বা জেনেছো। তো তিনি কি হয়েছে, অনেকেই তার কোপানলে দগ্ধ হয়ে যান এবং ইনি তার স্ত্রীকে সাপ দিয়ে ভস্ম করে ফেলেন। তার সাপে দেবরাজ ইন্দ্র কিন্তু শ্রীভস্ম হয়ে যায় এবং ক্রোধের যে বশবর্তী হয়ে যাওয়া, সেখানে দুর্বাসা অনেক সময় উন্মত্তের মতো কাজ করে, ফলে দেবতারা পর্যন্ত তাকে ভয় পাওয়া শুরু করে। আলোচ্য কবিতায় কবি বিদ্রোহী হিসেবে অন্যায় এবং অসাম্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে নিজেকে খ্যাপা দুর্বাসা বলে অভিহিত করেছেন। বুঝতে পেরেছি আমরা সবাই? কোনো কনফিউশন আছে আমাদের? আমি দুর্বাসা, আমি বিশ্বামিতা শিষ্য। আচ্ছা, বিশ্বামিতা শিষ্য, হ্যাঁ ঋষি বা মুনি ছিলেন, দুইটাই বলা হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা অনেক সুন্দর একটা কবিতা সুমাইয়া। এইভাবে তুমি এটা কি বললা, আমার বিদ্রোহে অনেক প্রিয় একটা কবিতা, খুব মন খারাপ হলো। তুমি হচ্ছে একটু বোঝার চেষ্টা করো, একটু কঠিন কঠিন শব্দগুলোর মিনিং তো আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি, তারপরে যেগুলো বুঝো না এগুলো আমাকে বলো, না হলে গুগল করো। তারপরে সবগুলা মিনিং যখন বুঝবা, তখন তুমি একবার কবিতাটা পড়ে দেখো যে কত সুন্দর একটা কবিতা, তখন বলবা যে ভাইয়া এত সুন্দর একটা কবিতা পড়লাম, খুবই ভালো লাগতেছে। মানে এটা সিলেবাসে না থাকলেও পড়া উচিত বা পড়ার মতো একটা কবিতা, এত সুন্দর কবিতা লিখেছেন বিদ্রোহী। ঠিক আছে, পরবর্তীতে দেখো রয়েছে যে কবি বিশ্বমিতা মিত্রের কথা বলা হচ্ছে। আচ্ছা, বিশ্বমিতা মিত্র কি? বিশ্বমিতা মিত্র বলতে যে কবি যে বিদ্রোহের কথা বলছেন, কবি বিদ্রোহকে কঠোর সাধনায় বিষয় গণ্য করে পৌরাণিক তপস্বী হিসেবে বা ঋষি বিশ্বামিত্রের শিষ্য হিসেবে নিজেকে আত্মপরিচয় দিয়েছেন। এখন তোমাদের জানতে হবে যে ঋষি বিশ্বামিত্রকে, তিনি কিন্তু ক্ষত্রিয় কুলে জন্ম নিল, এক পর্যায়ে তিনি যুদ্ধ বিগ্রহের প্রতি বিরাগ বাজন হয়েছিলেন এবং তখন থেকে তিনি ব্রাহ্মত্ব লাভের জন্য কঠোর সাধনা এবং তপস্যা শুরু করেন এবং এক পর্যায়ে তিনি সফল হয়েছিলেন। কবি বিদ্রোহকে তেমনি এক সাধনা বা তপস্যা মূলত বলতে চাইছেন। বিদ্রোহ করা কিন্তু সহজ কাজ নয়, এটার জন্য কি করতে হবে, এটার জন্য তোমাকে সাধনা করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে মন থেকে প্রস্তুত থাকতে হবে যে আমরা বিদ্রোহ ঘোষণা করেছি এবং বিদ্রোহটাকে কিন্তু চালিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যে কোনো সময় এসে তুমি যদি বিদ্রোহটাকে থামিয়ে দাও তাহলেও কিন্তু হবে না। সো সবকিছুর কথা চিন্তা করে এটাকে, ভাই আজকে এক্সাম নিবেন কিনা, আজকে এক্সামের তারিখ, হ্যাঁ বুধবার দিন রাতে এক্সাম হওয়ার কথা তোমাদের। সো সেটাই বলতে বলছিলাম যে বিদ্রোহ একটা কঠিন কাজ, একটা কষ্টের কাজ, একটা খুবই জটিল কাজ। জটিল কাজ মানে এটার জন্য মনোবল প্রয়োজন, তাই না? তো সেই জায়গা থেকে তোমাদেরকে মনোবল ধরে রেখে কিন্তু কাজটা করে ফেলতে হবে। ঠিক আছে, আমরা কি বোঝাতে পেরেছি? কোনো কনফিউশন থাকলে আমাকে প্লিজ জানাও, কোনো কনফিউশন থাকলে, কোনো অসুবিধা থাকলে। বাট বাকিটুকু হচ্ছে আমরা ক্লিয়ার কিনা যে বিদ্রোহী। আচ্ছা, তো এটাই বলছিলাম, বিদ্রোহী বীর ফিলিংস আসলে খুবই ভালো। আচ্ছা, কি কনফিউশন একটু বলো আজমল, তাহলে আমি ক্লিয়ার করে দিব। ঠিক আছে, ওকে। আমি তোমাদেরকে, এটা অনেক বড় একটা কবিতা, তো আমি বেসিক্যালি চেষ্টা করেছি তোমাদেরকে মানেগুলো বলে দেওয়ার জন্য, মানে মানে বলতে একটা লাইনের মাধ্যমে কি বলা হচ্ছে সেগুলো এক্সপ্লেন করার জন্য। ঠিক আছে, এমন হতে পারে যে কোনো কোনো শব্দের অর্থ হয়তো বুঝতে ডিফিকাল্ট হতে পারে, তোমরা জাস্ট একটা গুগল করলে সেটার অর্থ পেয়ে যাবা। ঠিক আছে, বাট ইন জেনারেল যদি অর্থটা না বুঝো তাহলে কিন্তু খুবই খুবই ভালো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে বিশ্বমিতা শিষ্য যে কারণে বলা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আজকে দিনে আমি টাইমটা ক্লিয়ারলি আমাকে জানানি, 5:30 বা 9টায় নেওয়ার কথা, তো 5:30টায় যদি হয়ে থাকে তাহলে 5:30টায়। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি বলেছে যে আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি উন্মন মন উদাসীর, আমি বিধতার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। আচ্ছা, কি বলা হয়েছে? আমি দাবানল দাহ বলছি কেন? আমি দাবানল দাহ, তোমরা কি কেউ দাবানল দেখেছো? ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলটা দেখেছো কেউ? যদি দেখে থাকো দাবানল চেনার কথা, আর অন্যথায় দাবানল না চেনার কোনো কারণ নেই। ঠিক আছে, আচ্ছা, মাঝে মাঝে আটকে যায়, এটা হয়তো তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ঠিক আছে, বাট আমার এন থেকে মোটামুটি ক্লিয়ার আছে। সবারই কি বারবার আটকে যাচ্ছে এটা কি? ঠিক আছে,
শিমুল পলাশ বলেছে ভাই আমাকে দেখছেন কিনা, তোমাকে দেখতেছি না বাট তোমার কমেন্ট পড়েছি। আচ্ছা, এখানে মূলত আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব, এটার মানে কি? এটার মানে মূলত বলা হচ্ছে যে ভয়ানক যে অগ্নিকাণ্ড বা অগ্নিরূপের কথা বলা হচ্ছে, যেটা আর কথা চিন্তা করে নিজেকে কল্পনা করে অশুভ শক্তির যে তৈরি হয়েছিল সেটা, এবং অসাম্যের বিরুদ্ধে পৃথিবীকে দাহন বা ধ্বংস করার যে মানুষ্য একটা চিন্তা ছিল সেইটার কথা চিন্তা করে কিন্তু এই লাইনটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যে দাবানল দাহ তথা ভয়ানক অগ্নিবাহক রূপে নিজেকে কল্পনা করে অশুভ শক্তির তৈরি করে অসাম্যের পৃথিবীকে দাহন বা ধ্বংস করেছেন। ওকে, সো বিদ্রোহী কবিতায় কবি অপশক্তির ধ্বংসের মাধ্যমে নতুন এক বৈষম্যহীন, এক শোষণহীন। আচ্ছা, আমি, তোমার কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? আমি একটু আমাদের, হ্যাঁ তোমার নেটওয়ার্কের সমস্যা, তারপর আমি আমার সেফ থাকার জন্য আমি ভিডিওটা কিছুক্ষণ অফ রাখি, তারপর যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে, আমার এখান থেকে নেটওয়ার্কের প্রবলেম থাকে, তাহলে আরেকটু বেটার থাকবে, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে বিদ্রোহী কবিতায় কবি অপশক্তির কথা বলছেন, যে অপশক্তিটা ধ্বংস করতে চান, এবং এই ধ্বংসের জন্যই কিন্তু কি হয়েছে, এই ধ্বংসের জন্যই হচ্ছে মূলত আহ ধ্বংসের জন্যই হচ্ছে মূলত কিন্তু তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন, তাই না? তো সেই জায়গা থেকে তিনি মূলত চেয়েছেন যে বিদ্রোহের মাধ্যমে অপশক্তিগুলো ধ্বংস করে বৈষম্যহীন এবং শান্তিপূর্ণ একটা পৃথিবী তিনি বিনির্মাণ বা নির্মাণ করতে চান, তাই না? এবং আলোচ্য কবিতায় কবির অবস্থা কিন্তু ঠিক তেমনই, যে তিনি এই কাজটা করতে সক্ষম হয়েছেন, এবং সেই জন্য তিনি সবসময় কি করবেন, তিনি দাবানলের মতো আগুন জ্বালিয়ে দেবেন, এবং দাবানলের মতো তিনি কিন্তু ভয়ানক তার গতি নিয়ে এগিয়ে যাবেন বিদ্রোহ করতে করতে, এবং যে কারণটাতে কি করা হচ্ছে, যে কারণটাতে তিনি বিশ্বাস করেন, যার মাধ্যমে তিনি পৃথিবীর যে অশুভ শক্তিগুলো রয়েছে, পৃথিবীতে যে অন্যায় অনাচার গুলো রয়েছে, সেগুলা তিনি ঠিক করে ফেলতে পারবেন, ঠিক আছে? তারপরে কি বলা হচ্ছে, আমি উন্মন মন উদাসীর, এটার মানে কি? এইটা মানে হচ্ছে যে নিরন্তর বা একটানা বিদ্রোহ করতে করতে তিনি যদি, কবি যদি কখনো উদাসীর মতো আনমনা হয়ে যান, সেটার কথা বোঝাতেই মূলত এই উক্তিটা করা হয়েছে। কারণ তোমরা জানো যে ঝড়ের পরেই প্রকৃতিতে, বা ঝড় বা প্রাকৃতিক দুর্যোগগুলোর পরে প্রকৃতিতে কিন্তু এক ধরনের শান্ত ভাব চলে আসে। তো কবি বলতে চেয়েছেন যে তিনি একটানা বিদ্রোহ করতে করতে যেন শান্ত হয়ে না যান, তার যেন তার যে টার্গেট, তার যে উদ্দেশ্য, তার যে গোল, সেইটা যেন তিনি বাস্তবায়ন করে শেষ করতে পারেন, এটাই মূলত এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে বলা হয়েছে যে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীল। এটা কি বলা হচ্ছে? সরি। আচ্ছা, তো এটা মূলত বলা হচ্ছে এই উক্তিটির মধ্যে দিয়ে পীড়িত মানুষের প্রতি কবির যে সহমর্মিতা এবং ভালোবাসা, সেটাই মূলত হচ্ছে প্রকাশ পেয়েছে। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীল। অর্থাৎ যে হা হুতাশ করছে, সে হা হুতাশটা তার নিজের হা হুতাশ। যে আর যে বুকে কান্না আসছে, যে কান্না করছে, সেটা যেন তার নিজের কান্নার মতো কাজ করছে, ঠিক আছে? মানুষের যে দুঃখ দুর্দশা এবং যন্ত্রণা হৃদয় দিয়ে অনুভব করতে পেরেছেন বলেই কবি যথার্থ বিদ্রোহী কিন্তু হতে পেরেছেন, এবং মানুষের প্রতি এক ধরনের অপার ভালোবাসা কবির দ্রোহের যে মূল সুর। বস্তুত কবির এই দ্রোহ মানব মুক্তির লক্ষ্যেই চালিত হয়েছে, এবং এই কারণেই স্বামীহারা নারী তথা বিধবার ক্রন্ধনে অন্তর্নিহিত বেদনা এবং যন্ত্রণাদগ্ধ মানুষের হা হুতাশকে অনুভব করেছেন তিনি, ঠিক আছে? প্রশ্নোক্ত চরণটিতে পীড়িত মানুষের প্রতি তার সেই সহানুভূতি এবং সহমর্মিতার পরিচয় কিন্তু এই অংশটাতে ফুটে উঠেছে। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি যে আমরা যতটুকু অংশ আমাদের, আমাদের কোনো কনফিউশন, ক্রন্দন মানে কি? ক্রন্দন মানে কান্না ভাইয়া, এটা তো পারা উচিত আমাদের, আমরা সবাই তো পারার কথা। আচ্ছা, না পারলেও সমস্যা নেই, প্রশ্ন করেছো খুবই ভালো হয়েছে, আমি উত্তর দিয়ে দিয়েছি, বাট আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? বাট তোমাদের বিধবার বুকে ক্রন্দন শ্বাসেরটা যদি আরেকবার একটু গুছিয়ে বলি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যে মানুষের যে দুঃখ দুর্দশা, যে কষ্টটা রয়েছে, মানুষের যে অসহায় ভাবটা রয়েছে, সেগুলার কথা চিন্তা করে সেগুলার তিনি নিজে অনুধাবন করতে পেরেছে, সেটা নিজেকে অনুভব করতে পেরেছেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কিছু কিছু জিনিস তো আমার একদম মুখস্থ নেই, সেই হিসেবে আমি তোমাদেরকে গাইড করার জন্য আমাদেরকে বলতেই হবে, তাই না? যেমন তোমার পুরাণের কথা রয়েছে, অনেক ধরনের বিষয় রয়েছে, সেগুলা কিন্তু ধরো একদম মুখস্থ করে বসে থাকা পসিবল না, তাই না? ঠিক আছে। আচ্ছা, সো আশা করি বুঝতে পেরেছো যে অশুভ শক্তির বিরুদ্ধে যে বিদ্রোহ, সেই বিদ্রোহের কথা মূলত এখানে। আচ্ছা,
ঠিক আছে, ভেরি গুড। ওকে, 89 জন কি হয়েছে, 89 জন থাকুক, সমস্যা নাই তো কোনো। আচ্ছা ঠিক আছে। সো যেটার কথা বলছিলাম যে বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশির মানে ৩-৪ টা রকমের মানে আ এই পার্টটা বা পার্ট বাই পার্ট ব্যাখ্যাগুলা কিন্তু আমি বলার চেষ্টা করলাম যে, তোমার কি ১ম এ তো একটা বিষয় যে তিনি যে মানুষের দুঃখ দুর্দশা কষ্ট, সেই দুঃখ দুর্দশা কষ্টটা তিনি নিজে অনুধাবন করতে পেরেছেন, নিজে অনুভব মানে বুঝতে পেরেছেন। সেই কষ্টের মধ্যে দিয়ে যেতে সক্ষম হয়েছেন। সেই কারণেই তিনি বলতে চেয়েছেন যে, যেই হা হুতাশটা মানুষ করছে, সেই হা হুতাশটা তিনি যেন নিজের থেকে করছেন, নিজের মধ্য থেকে করছেন, সেটাই মূলত হা হুতাশির মধ্যে হুতাশি কি? হুতাশি হচ্ছে যে হা হুতাশ করে তার কথা বলা হচ্ছে। বুঝছো? আচ্ছা। সো এখানে মূলত সে নিজেই যে হা হুতাশটা করছে, নিজেই যে অনুভব করছে, নিজে যে অনুধাবন করছে, সেইটাই মূলত এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমরা কি বুঝতে পেরেছি? আমাদের কোন কনফিউশন আছে কিনা একটু বইলো বন্ধুরা যারা ক্লাসটিতে আছো। কোন ধরনের কনফিউশন আছে কিনা? যদি না থাকে আমরা কিন্তু আজকে এতটুকু অংশ পড়বো। পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব। এটা একটু বড় কবিতা, আমি ইচ্ছা করেই হচ্ছে আস্তে, আস্তে পড়াচ্ছি। আর যে ২ টা বিষয় রয়েছে, হয়তো আরেকটা ক্লাসে শেষ করে ফেলার চেষ্টা করব। বাট তোমরা একটু আমাকে জানাও যে যতটুকু অংশ পড়েছো ততটুকু বুঝতেছো কিনা, কোনো কনফিউশন আছে কিনা। ঠিক আছে? না কনফিউশন থাকলে অবশ্যই এটা ক্লিয়ার করতে হবে। কারণ আমি চাই না যে তোমাদের এই কবিতা থেকে কোনো কনফিউশন থাকবে। এটা খুবই প্রিয় একটা কবিতা এবং যদি প্রয়োজন হয় তাহলে চেষ্টা করব যে তোমাদেরকে কি করতাম, তোমাদেরকে হচ্ছে আ তোমাদেরকে হচ্ছে যে অর্থগুলা বলে দেওয়ার জন্য, লিখে দেওয়ার জন্য কোনো সমস্যা নেই। বাট শেষ করি আমরা। শেষ করে হচ্ছে যা, যা প্রয়োজন হবে সাপোর্টিং হিসেবে তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।